অভিনন্দন জানাই। শোনা যাচ্ছে তো? আচ্ছা, আসলে কি বলি বলুন দেখি। আসলে বলাটা বহুদিন ধরে। হ্যাঁ, মাইক্রোফোন কাজ করছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আসলে বলার ব্যাপারটা তো বহুদিন ধরে চলছে ক্লাসরুমে, চলছে উপাচার্যর চেয়ার থেকে। আর আমার এই সমস্ত সাথীরা তারা বারবার করে বলছেন, কিন্তু বলে 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 ক্লান্ত। যাদের উদ্দেশ্যে বলা হয় তাদের কানে ঢোকে না, তাদের মরমে পৌঁছয় না, কারণ তারা তো সব কিছু জেনেই করে। তারা তো জানে যে তারা অত্যাচার করছে, তারা তো জানে যে তারা শোষণ করছে, এবং এই সামাজিক ব্যবস্থাটাকে তারা টিকিয়ে রাখতে চায়। 9ই অগস্ট 2024, যেদিন অভয়ার এই প্রাতিষ্ঠানিক খুন হয়েছিল, পত্রিকায় বেরোয়, সেদিনই কিচ্ছু হয়নি, গাছের একটি পাতাও নড়েনি সেদিনই আমি আমার বাড়িতে আমার ছেলের কাছে বলেছিলাম যে এই মৃত্যুটা কিন্তু এখানেই থামবে না, এই মৃত্যুর জল অনেক দূর গড়াবে। সেদিন কিন্তু একটা কোথাও শব্দ শোনা যায়নি। প্রথমেই আমি এই কথাটা বলি, কেন বলেছিলাম কারণ এই মৃত্যুটা আরো অন্য মৃত্যুর থেকে আলাদা। এই মেয়েটির উপরে যে অত্যাচার ঘটেছে সেটা অন্য নারী নির্যাতনের সঙ্গে এক করলে একদম হবে না। মেয়েটি একটি ডাক্তার, তাকে কষ্ট করে তার বাবা মা বড় করেছে, সে একটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সে ডিউটিরত অবস্থায় তাকে খুন করা হয়েছে। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিংবা খুন করে ধর্ষণ করা হয়েছে, এই প্রশ্ন অমূলক। সম্পূর্ণ জিনিসটা একদম নতুন ধাঁচে সাজানো, তাই এর জল কিন্তু অনেক দূর গড়াবে। ঠিক তাই, তারপর ব্যাপক গণ আন্দোলন। সরকার তৎপরভাবে তার সমস্ত প্রমাণ মুছে দেওয়ার সব রকম প্রচেষ্টা সার্থকভাবে করে ফেলে। তার দেহ পুড়িয়ে ফেলে, তার বাবা মার হাতে দেয় না, তার সমস্ত অকুস্থলটাকে ভেঙে তছনছ করে দেয়। একটা সরকার যা যা করলে পরে একটা প্রাতিষ্ঠানিক খুনকে চাপা দেওয়া যায় তার সবকিছু করেছিল। আন্দোলন বাড়তে বাড়তে দেশ ছেড়ে দেশান্তর। এই কিছুদিন আগেও 130টা দেশের ইন্ডিয়ান ডায়াসপোরা, মানে যারা প্রবাসী বাঙালিরা আন্দোলন করেছে। ভোলেনি কেউ, অভয়াকে ভোলেনি, তার মৃত্যুর কারণটা কি সেটাও ভোলেনি কিন্তু কেউ। কারণটা কি ছিল? কারণটা ছিল এই মেয়েটি একটা দুর্নীতির প্রতিবাদ করেছিল, আসল কারণটা কিন্তু তাই। এটা ছোটখাটো সাধারণ নারী নির্যাতন একেবারেই নয়। এই মেয়েটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির চূড়ান্ত বিরোধিতা করেছিল, এবং অল্প বয়স তো, তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কম। সে তার কিছু কিছু কথা বা কিছু কিছু প্রমাণ সে জোগাড় করে তার কোনো বন্ধু বান্ধবের কাছে সেগুলো বলে ফেলেছিল। সাথে সাথে সিদ্ধান্ত হয়ে যায় তাকে সরাতে হবে, ব্যাস। তাহলে দুর্নীতিটাই কিন্তু আসল কারণ এই অভয়ার মৃত্যুর। সেই দুর্নীতি জল আজ সর্বত্র গড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, স্বাস্থ্য, মূল যে দুটো জায়গা মানুষের সব থেকে বেশি প্রয়োজনীয়, একটি মানুষকে বড় করে তোলার ক্ষেত্রে, বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, দুটোই কিন্তু এই দুর্নীতির চূড়ান্ত পাকের মধ্যে নিমজ্জিত হয়েছে। আমরা আজকাল টিভির পর্দায় দেখতে পাই, আমরা জানি যে সরকারি হাসপাতালগুলোতে সব থেকে ভালো ডাক্তাররা থাকেন। ভালো বলতে সব থেকে ডেডিকেটেড ডাক্তাররা, ছোট ডাক্তাররা, ইন্টার্নরা, হাউস স্টাফরা এবং যারা পিজিটি, এরা প্রাণ ঢেলে, আর বড় ডাক্তারবাবুরা তো আসেন, প্রাণ ঢেলে করেন রোগীদের জন্য। কিন্তু ডাক্তারবাবু তো ভালো করে প্রাণ ঢেলে একটা অপারেশন করলেন, কিন্তু তারপরে ভেজাল ওষুধে সেই রোগীর প্রাণটা গেল।
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সরকারের একটি সংস্থা ভেজাল ওষুধে সমস্ত এই চিকিৎসালয়গুলোকে একেবারে ভরিয়ে ফেলেছে। তার মানে এই যে চূড়ান্ত দুর্নীতি, নিজের লোককে বরাত পাইয়ে দেওয়া, যেভাবে হোক চুনসুরকি বালিতে ভেজালের থেকেও ওষুধের ভেজাল মারাত্মক ক্ষতিকর, সেই ঘটনাগুলো ঘটিয়ে যাওয়া দিনের পর দিন, এই ধরনের আরো বেশ কিছু দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ও আজকে শহীদ হয়ে গিয়েছে। শহীদ শব্দটা আমি উচ্চারণ করলাম অভয়ার জন্য। আজকে এই হাজার বার যদি আমরা চিৎকার করে বলি অন্যায় অপরাধ, হাজার বার যদি আমরা মিছিল করি, হাজার পাওয়ারের বাতি ফেলে অপরাধগুলোকে যদি দেখাই, তাহলেও কিন্তু কিচ্ছু হবে না, হচ্ছেও না। আমরা অনেকদিন যাবৎ জানি তো, আমরা অনেক বছর আগে, সেই একেবারে কতকাল আগের কথা, 1926 সালে জন্মে 1947 মারা গেছে যে কবি সুকান্ত ভট্টাচার্য, ক্ষয় রোগে টিবি রোগে মারা গেছে। সেই ক্ষুধার্ত অসুস্থ অথচ অত্যন্ত বলিয়ান কবিকেই কবে কাল আগে রেখেছিল যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। আজ হয়নি। কতদিন আগে বিদ্রোহ প্রতিবাদ আন্দোলনকে দেখে আনন্দে লিখেছিলেন, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ, স্বপ্নচূড়া থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উদ্দাম কলরব শুনেছ। তারপর কোথায় গেল? সমাজ খারাপ হতে 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 আরো খারাপে নিমজ্জিত হয়ে গেল। কবি নজরুল স্বাধীনতা উত্তরকালে লিখেছিলেন আমার কৈফিয়ত কবিতায় মারাত্মক একটা লাইন লেখা ছিল, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। পোড়া বার্তাকু মানে পোড়া বেগুন। আরো বলেছিলেন, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। অত্যন্ত দুঃখের সাথে বলেছিল যে এই স্বাধীনতা স্বাধীনতা নয়, আসলে এটা ক্ষমতা হস্তান্তর। পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে সাদা চামড়ার শাসক, সামনে রয়েছে বাদামি চামড়ার তার তাবেদার গোষ্ঠী। তাই ঠিক যা হওয়ার তাই হয়েছে। কতকাল আগের কথা। কবি দুঃখের সঙ্গে আস্তে আস্তে দুঃখেই বোধহয় তিনি শেষ জীবনে তার নার্ভের অসুখ হয়ে গিয়েছিল এই কবির। সলিল চৌধুরী স্বাধীনতা উত্তরকালের কবি, কবিতায় লিখছেন, সেই স্বাধীনতা আমরা পতাকা ওড়াই বিভিন্ন স্কুল কলেজে, সেই স্বাধীনতাকে আঙুল তুলে বলছেন, মানব না এ বন্ধনে, মানব না এ শৃঙ্খলে, মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে। আজও দিকে দিকে আর্তের হাহাকার, হায় রে মাতা শিশু কাঁদে ঘরে ঘরে অনাহার, বিদেশির পাতে উচ্ছিষ্টের ভোজে, স্বার্থবাদী তার নিজের স্বরাজ খোঁজে। দুর্দান্ত কবিতা। এ গান হয়ে গান গেয়েছেন মান্না দে, সুরকার সলিল চৌধুরী, রচয়িতা সরুই চৌধুরী। তার মানে যুগে যুগে দেশে দেশে কালে কালে ক্ষণজন্মা মানুষরা জন্মায়, আমাদের দেশেও ছিলেন। তারা ভালো করে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিলেন যে স্বাধীনতা স্বাধীনতা নয়। আর তাই আজকে এই ধরনের ঘটনা ঘটে। এই যে 26,000 চাকরি চলে গেল, আমরা জানতাম, আমাদের খুব ছোটবেলায় আমার দিদিমা বলতেন যে আমার মাসিদের বিয়ে দিতে গেলে, মানে ছোটবেলায় আমার কানে শোনা, যে সরকারি চাকরি করে এমন পাত্র খুঁজতে হবে। তার মানে হচ্ছে সরকারের চাকরি যায় না, তাহলে হলো সে সুখে অন্তত ডাল ভাত মাছ ভাত খেয়ে থাকতে পারবে। আজকে থাকলে দিদিমা কি বলতেন আমি জানি না। সরকারের চাকরি 26,000 সরকারের যোগ্য চাকরিরত শিক্ষকরা আজ পথের ধুলোয় গড়াচ্ছে। কেন না? তারা ওবিসির জল মেশানো যে সমস্ত ডেটা সরকার দিয়েছিল, তাতে তাদের সবাইকে একসাথে বলেছে তালিকা ঠিক করে দাও, কারা অযোগ্য কারা যোগ্য ইত্যাদি তালিকা ঠিক করে দাও। সেখানে
কোনো তালিকা দিতে পারেনি। অযোগ্য কারা, যোগ্য কারা, অযোগ্য কারা তালিকা দেবে কি করে, কোন মুখে দেবে? কারণ অযোগ্য তো তারা তাদের নিজেদেরই লোকজনদের অযোগ্য হিসেবে ওখানে যোগ্য হিসেবে ঢুকিয়ে দিয়েছে, অযোগ্যদের দিতে পারেনি বলে সব শুদ্ধ চাকরি চলে গেল। ভারতবর্ষের ব্রিটিশ আমল কেন, তারও আগের আমল থেকে আজ পর্যন্ত ডিজাস্ট্রাস ঘটনা হচ্ছে এই ঘটনাটা, এই যে স্কুলের 26,000-এর চাকরি চলে যাওয়া। তারপর কি হলো? অনেক লড়াই করলো, অনেক মিছিল করলো, কিন্তু শেষমেশ পরীক্ষায় আবার বসতে হলো তাদের। ওদের 1000 পরীক্ষা দেয়নি, বাকিরা কাঁদতে কাঁদতে পরীক্ষা দিয়েছে, চুলে পাক ধরেছে, ছাত্রের সমান একজনের পাশে বসে পরীক্ষা দিচ্ছে। এটা নাকি স্বাধীন দেশ? আগে প্রথমে বুঝতে হবে যে দেশটা একদম স্বাধীন নয়, আগে এটাই বুঝতে হবে প্রথম। স্বাধীনই যদি হবে তাহলে আমাদের সব থেকে বড় নেতা যে আমাদের দেশের, তিনি আমেরিকায় গিয়ে সামরিক বিমান কেনার চুক্তিতে সই করে আসেন কেন? স্বাধীনই যদি হবে তাহলে আমেরিকার পারমাণবিক কেন্দ্র তৈরি হবে ভারতে, তার চুক্তিতে সই করে আসেন কেন? কেন? এই সামরিক বিমান আর এই পরমাণু কেন্দ্র সাধারণ মানুষের কি কাজে আসবে? তারা খায় না মাথায় দেয়, এদিকে আমাদেরই ট্যাক্সের টাকা। আমরা নিজেরাই জানি যে কিছুদিন আগে আমরা তো সবাই ট্যাক্স দিই, যারা চাকরি করি সবাই ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকাগুলো সরকার জনগণের কল্যাণে কাজে লাগায় না এই ধরনের কাজে লাগায়। এদেশের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা নেই, রাজনৈতিক স্বাধীনতা নেই, কোনোটাই নেই। আর তাই যারা এই শাসন ব্যবস্থাটাতে বসে আছে তারা খুব জেনে শুনেই জানে, জেনেই বসে আছে। যেমন আমি মজা করে আমার ছাত্রীদের বলতাম, পুরোহিত সব থেকে ভালো করে জানে যে ভগবান বলে কিছু নেই, পুরোহিতের থেকে এত ভালো কেউ জানে না। হাত যে দেখে হস্তরেখা, তার থেকে ভালো কেউ জানে না যে হস্তরেখা আসলে কিছু নয়। ঠিক তেমন এই শাসন ব্যবস্থায় যারা বসে আছে তারাই সব থেকে ভালো করে জানে যে দেশটার স্বাধীনতা নেই। আর আমরা কিছু সাধারণ মানুষ এই ভুল বুঝে বসে আছি যে ওই বোধহয় আজকে এই সরকার বদলে আরেক সরকার এলে বোধহয় একটু কিছু ভালো কিছু দেখতে পাবো। কখনো নয়, একেবারেই নয়। এই রাষ্ট্রযন্ত্রটাই তৈরি হয়েছে কিন্তু এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য, এটা বুঝতে হবে। কিন্তু একটু আগে একজন এর আগে বলেছেন, সেটাকে অন্য ভাষায় বলি, স্বামী বিবেকানন্দ, আমি তো শিক্ষাবিদ, তাই আমাকে শিক্ষকদের ভেতরে শিক্ষিত লোকের মধ্যে বলতে হয় বলে আমি বিদগ্ধ মানুষদের কোটেশন তুলে তুলে আনি যাতে তাদের মগজে ঢোকাতে পারে, কারণ তারা মহাপণ্ডিত লোক। পণ্ডিত মানে কি? আত্মম্ভরিতা, যে বিরাট বুঝি, সব বুঝি। সুতরাং এগুলো বললে পরে তারা বোঝে, মানে আমি বলছি বুঝবে না, কিন্তু বিবেকানন্দ বলছে বুঝবে, নেতাজি বললে বুঝবে। তো সেটাই নিতে হয় আমাকে, আমার পড়াশোনার যা পরিসর তার মধ্যে থেকে। স্বামী বিবেকানন্দ একটা সাংঘাতিক কথা বলেছিলেন, একটা দেশ খারাপ হয়ে যায় কেবলমাত্র কিছু খারাপ লোকেদের জন্য নয়, ভালো লোকেদের নীরবতার জন্য। মারাত্মক কথা। ওই বিপ্লবী সাধু বলি ওনাকে, আমি ওনার নামই দিয়েছি বিপ্লবী সাধু। এই কথাটা মনে রাখতে হবে। কিন্তু অনেক সময় আমি আমার ইয়াঙ্গার জেনারেশন ছাত্রছাত্রী, আমার ছেলেকেও দেখি প্রচন্ড রেগে গিয়ে বলি এই কে মারতে হবে ওকে, এই কেন এরকম করছে, এত বড় সাহস, ইত্যাদি ইত্যাদি বলেও। আমি তখন বলি ওদেরকে যে ওরা ওদের কাজটা খুব ভালো করে করছে, কোনো অসুবিধে নেই তো, ওরা তো এটাই করতে এসছে, ওরা তো এটা করবে বলেই ক্ষমতায় আছে। তুমি আমি কি করছি সেটা হচ্ছে প্রশ্ন, আমরা কি করছি এটাই হচ্ছে প্রশ্ন। তাই সব থেকে আগে আমাদের এই জায়গাটা বোঝার দরকার। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি একটা অন্য হাওয়া বইয়ে দিয়েছি, পেরেছি বওয়াতে, যার জন্য সমগ্র সিন্ডিকেট আমার পাশে এসে দাঁড়িয়ে ওই রকম একটা কাজ করতে পেরেছে যে পরীক্ষার দিনে হবে 30,000 ছাত্রছাত্রীর পরীক্ষা
চেঞ্জ করে দেওয়ার জন্য নানা রকম অনুরোধ এসেছিল, অনেক ওপর মহল থেকে অনুরোধ এসছে। আবার দুধে অফিসারদের বসিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের দেখে সিন্ডিকেটের বিদ্বান ব্যক্তিটা মুষড়ে পড়ে, কারণ মুষড়েই তো জীবনটা কাটিয়ে দিয়েছেন এতদিন। কিন্তু আসলে ভয় যেমন ছোঁয়াচে, আমার একটা কথা বোধহয় বাইরে খুব চলছে, ভয় যেমন ছোঁয়াচে সাহসও তেমন ছোঁয়াচে। ওই সিন্ডিকেটের মেম্বাররাই রুখে দাঁড়িয়ে বলে দিল যে না, পরীক্ষা হবে। এত সহজ নয়। 30,000 ছাত্রছাত্রী মানসিক প্রস্তুতি নিয়ে বসে আছে, পরীক্ষা রুটিন করতে অনেক অনেক সময় লেগেছে, অনেক পণ্ডিত লোকেদের লেগেছে। সুতরাং একটা কোনো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পরিবর্তন করতে হবে, এটা আমরা মানব না। মুখের ওপর জানিয়ে দিল, আমি নই, আমার সিন্ডিকেট মেম্বারসরা। অসাধারণ ব্যাপার এটা। এই কিছুদিন আগে বিশ্বকর্মা পুজোর ছুটি, তাই নিয়েও মিডিয়া এখন মানে পেলেই যা পায় তাই এখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সেদিন ছুটি হবে কি হবে না, সরকারি পোর্টালে ওটাকে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলে একজন ব্যক্তি আছেন, তো তার কাছে কোনো অর্ডার আসেনি, কোনো ম্যাচিং অর্ডারও আসেনি। এমনকি যে চিঠিটা নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে কপি টু 16 মেম্বার্সকে কপি দেওয়া হয়েছে, ইউনিভার্সিটি রেজিস্ট্রার্স বাদ। তাহলে ইউনিভার্সিটি ছুটি দেবে কেন? ইউনিভার্সিটির ক্যালেন্ডারে তো ওটা ছুটি নেই। আর বিশ্বকর্মা পুজো তো সবসময় ইন্ডাস্ট্রির হতো আমরা জানি। এখন কর্মদিবস যত কমিয়ে ফেলা যায় তত ভালো, পড়াশুনোর দিন যত কমিয়ে ফেলা যায় তত ভালো, যত কম জানে তত ভালো, তত ওদের মেনে নেবে, যত বেশি জানবে তত মানবে না, এটাই তো থিওরি। সুতরাং ছুটি দিতে হবে। কে শোনে? আমি তো অন্তত শোনার লোক নই। আমি আমার সমস্ত ডিগনিটারিজদের ডাকলাম, ডেকে বললাম দেখো এটা আপনি রেজিস্ট্রার, আপনি কি পেপার দেখে ছুটি দেবেন নাকি গভর্নমেন্ট পোর্টাল থেকে নোটিশ পার করে এনে ছুটি দেবেন? আপনার কাছে নোটিশ এসছে, অর্ডার এসছে? না আসেনি, তাহলে ছুটি নেই, ছুটি হলো না। উদাহরণ কি এলো, মানে ভীষণ মুশকিল, যে এই যে ম্যাডাম ভীষণ অবাধ্য ম্যাডাম কি করছে, ছুটি দিল না। প্রেসিডেন্সি ছুটি দিয়েছে, বর্ধমান ছুটি দিয়েছে, যাদবপুর ছুটি দিয়েছে, গৌরবঙ্গ ছুটি, আর অনেক অনেক উদাহরণ। যাদবপুর ছুটি দিয়েছে ঠিকই, কিন্তু যাদবপুরের ছুটিটা ওদের ক্যালেন্ডারেই থাকে, ওটা এমনি আগে থেকে থাকে, যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে বড়, আর ওদের একটা ওয়ার্কশপ থাকে, ওখানে পুজো হয়, এটা প্রথম থেকে বরাবর ওদের যে প্রভিসি তার সাথে কথা বলে আমি জেনে নিয়েছি, ওটা নোটিশের তোয়াক্কা করেনি। আর বাকিরা তো বর্তমানে সরকারি অফিস। সুতরাং আমার কাছে যখনই সাংবাদিকরা এসেছে আমি বলেছি যে ওনারা কেন দিয়েছেন তা সেটা ওনাদেরই জিজ্ঞেস করে নিন, আমি কেন দিইনি সেটা আমি বলে দিচ্ছি। কারণ আমাদের ছুটি দিতে বলা হয়নি, কোথাও দেখাতে পারবে না ছুটি দিতে বলা হয়েছে। তো এই যে একটা প্রতিষ্ঠানে যারা হয়তো আগে প্রতিবাদ করেননি কোনো ব্যাপারে, তারা আজকে প্রতিবাদ করছেন, তাহলে মানুষকে নিশ্চয়ই, ওই যে বললাম ভালো মানুষরা চুপ করে থাকলেই সমাজটা খারাপ হয়ে যায়, আজকে একটা স্থানিকভাবে মানুষ যখন রুখে দাঁড়িয়েছে তখন কিন্তু অনেক অন্যায় তার কাছে মাথা নত করছে। এটাও তো জানা আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির যে এখন বর্তমান জেনারেল সেক্রেটারি, সে ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে চূড়ান্ত গালিগালাজ করেছিল আমার উদ্দেশ্যে। সেগুলো কানে শোনা এবং মুখ দিয়ে বলা দুটোই খুব কঠিন যে কোনো মানুষের পক্ষে। আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ম্যাডাম তো চূড়ান্ত গালাগাল দিচ্ছে আপনাকে, শোনা যায় না কানে, আপনি কিছু করবেন না, ওকে কিছু শাস্তি দেবেন না? আমি বললাম আমি তো শুনিনি, এই তোমাদের কাছে শুনছি, যদি যখন শুনবো তখন ভাববো কি করব, এখন ভাবছি না ওই নিয়ে। একেবারে স্বাভাবিক গলায়, একদম ভাবছেন না? না একদম ভাবছি না। ভাবছি তো বটেই। ভাবনার চূড়ান্ত রূপ পেল কি না, 5 বছরের জন্য একেবারে বহিষ্কৃত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এবং সেখানেও কিন্তু আমার সাথী হচ্ছে সেই সিন্ডিকেটের বিদগ্ধ মাস্টারমশাইরা, তারা সবাই ডিন, তারা হেড, তারা প্রিন্সিপাল, অনেক রকম মানুষ। তাহলে আর ওই যে আমাদের একজন মন্ত্রীমশাই,
তার সম্পর্কে আমি বারবার আমার কাছে আসে যে নানা কথা। তা ওনার তো আমি মজা করে বলেছি যে ওনার তো পাখি অবসেশন আছে, উনি তো একবার টুনটুনি, একবার ময়না, তারপরে কি যেন একটা গিদনু মানে শকুন, তারপরে কাক বলে যাচ্ছেন, যা পারছে করছেন। তা আমি বলেছি যে আমি লাস্ট একটা এরা এসেছিল ক্যাম্পেইন কলিং মিডিয়া, ওদের আমি বলেছিলাম যে উনি নিচে নামলে আমি তো সেখানে নামবো না, আমি ওই নিচে নামবো না, আমি ঠিক যেখানে আছি সেখান থেকে কিন্তু কি বলতে হয় সেটা আমার জানা আছে। আমি বলেছিলাম যে উনি নাটক লেখেন, তো নাটক করেন, ডায়লগ বলেন, নানা ডায়লগ বলেন, আর ডায়লগ মানেই সব তো সত্য নয়, সব মিথ্যে ডায়লগ, ডায়লগ মানেই মিথ্যে, ওটাই প্র্যাকটিস হয়ে গেছে ওনার, তাই ওগুলোই বলে যাচ্ছেন। একজনকে শটান আপনি মিথ্যেবাদী বলা, আরেকজনকে ঘুরিয়ে এই কথাটা বলার মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু বলে ফেলা হয়েছে। তা এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো হচ্ছে একটা ছোট্ট স্থানিকভাবে একটা ঘটনা, তার মধ্যে আমি 90% সমর্থন নিয়ে রয়েছি, কিন্তু আমাকে বেশি দিন থাকতে দেবে না, নিশ্চয়ই থাকতে দেবে না, মানে বিদায় করতে পারলে ভালো। যত দুর্নীতির আখড়া ছিল সেগুলো বন্ধ করেছি আমি। তাতে বিশ্ববিদ্যালয়ের 90% মানুষ কিন্তু খুব ব্যথিত এবং দুঃখিত, মানে ম্যাডাম চলে যাবেন না তো, এই টাইপের একটা। কিন্তু সব থেকে বড় এই সাম্প্রতিক গণ আন্দোলন যদি কেউ করে থাকে তাহলে করেছো তোমরা, এই যে আসফাকুল্লা নাইয়া, তোমরা করেছো। এত বড় গণ আন্দোলন স্বাধীনতা উত্তরকালে সহজে দেখা যায়নি, এটা কোথায় না ছড়িয়েছিল, গৃহবধূরা পর্যন্ত বাড়ির বাইরে বেরিয়েছিলেন, প্রবাসী বাঙালিরা করেছেন, সবকিছু করেছে, অত্যন্ত আমি কি বলবো অত্যন্ত সজাগ একটা নাগরিক আন্দোলন। কিন্তু ওই যে বললাম যে এরা নিশ্চিতভাবে বসে থাকে, যে জানে যে এগুলো হবে, ওসব চলতেই থাকবে, এটা একটু বেশি হয়ে গেছে মাত্রাটা, তাই জন্য সাজা হচ্ছে, ডেকে ডেকে পুলিশকে দিয়ে ভয়টা দেখাচ্ছে, কিন্তু আমরা যেখানে আছি সেখানেই থাকবো, রাম গেলে রহিম আসবে, অসুবিধা কিছু নেই, এইটাই হচ্ছে মুশকিল। তাই প্রতিরোধ, প্রতিবাদ, আর তারপরে কিন্তু আরেকটা শব্দ আছে, প্রতিঘাত। এই প্রতিঘাতটার দরকার আছে আজ। এই যে বন্দুকের নল ক্ষমতার উৎস কথাটা বললে পরে না হঠাৎ কেউ আবার নকশাল স্ট্যাম্প দিয়ে দেবে, আমি বাবা কোনো রাজনৈতিক পার্টি ফাটি করি না, কিন্তু বন্দুকের নল যে ক্ষমতার উৎস সেটা সব থেকে ভালো জানে শাসক, এর থেকে ভালো আর কেউই জানে না। শাসকদের প্রত্যেকটা ক্যাডারের হাতে বন্দুক, বোমা, তা কে জানে ভালো সেটা যে বন্দুক ক্ষমতার উৎস। আর সব থেকে যেটা মজার ব্যাপার, যারা এই বন্দুকের নলই ক্ষমতার উৎস মনে করেন তারা তো জঙ্গলে জঙ্গলে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ব্যান্ড পার্টি আর কি তারা। কিন্তু যারা সংবিধান বিশ্বাস করেন, যারা ভোট রাজনীতিকে বিশ্বাস করেন, ভোটের মাধ্যমে সমাজ বদলে, তাদের হাতে বন্দুক কেন? তারা এত রক্ত ঝরাচ্ছে কেন? কে প্রশ্ন করবে তাদের? তাদের ক্যাডারদের হাতে এত বোমা বারুদ বন্দুক কোথা থেকে আসছে? তার মানে বন্দুকের নল ক্ষমতার উৎস তো তারা মানছেন, কিচ্ছু করার নেই, অবশ্যই মানছেন। পুলিশ যখন যে কোনো ভালো কাজ করতে গেছে, রেড করছে কোথাও, ফুল নিয়ে যায় না তো হাতে, বন্দুক নিয়েই যায়। সুতরাং প্রতিঘাতের চিন্তাটা মাথায় রাখাটা দরকার। আজকে নেপালে একটা ঘটনা ঘটে গেছে, আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ, আমি 2 মাস আগে নেপালে গেছিলাম, 1.5 থেকে 2 মাস আগে। কাঠমান্ডু শহরটা পাহাড় দিয়ে ঘেরা, একটা চমৎকার ঠান্ডা আমেজ, মানুষগুলোর সব কি ঠান্ডা, কখনো বুঝতে পারিনি তো যে তাদের ভেতরে এত বারুদ জমেছে, এত বড় প্রত্যাঘাত তারা 4 দিনে, ওই দুনিয়া কাঁপানো 10 দিনের মতো দুনিয়া কাঁপানো 4 দিন করে ফেলেছে তারা, মেরে ধরে শাসকদের একবার বিদায় করে দিয়েছে, সাংঘাতিক ব্যাপার এটা, ভাবার বিষয় আছে। কিন্তু তাই নেপাল ছাড়াও আমাদের দেশেও কিন্তু প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিঘাতের প্রচুর আন্দোলনের ইতিহাস আছে। ছোটদের আমি বারবার বলতে চাই যে বইয়ের পাতা একটু উল্টে উল্টে দেখো,
একটু পড়ার অভ্যেস তো ছোটদের একটু কম, টেক্সট বুক পড়ে, আর নাহলে ওই মিডিয়ার সোশ্যাল মিডিয়ায় যা যা আছে ওগুলো একটু পড়ে অভ্যস্ত আর কি। তা আমরা আবার বেশি বই টই পড়তাম। আমরা যদি ইতিহাসটা ধারাবাহিকতা লক্ষ্য করি, আমরা কি না দেখতে পাবো, নীল বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, নৌ বিদ্রোহ, কত বিদ্রোহের ইতিহাস, স্বদেশী আন্দোলনের বিদ্রোহ, সেখানে ওই যে জেন জি বলে নেপালে যে বাচ্চা বাচ্চা ছেলেদের একটা ক্যাটেগরি করা হয়েছে, সেই জেন জিদের নিয়েই কিন্তু মাস্টারদা সূর্য সেনের চিটাগাং আপরাইজিং, নিশ্চয়ই মনে আছে সবার। 13 থেকে শুরু করে 18 পর্যন্ত ছেলেরা অঙ্কের মাস্টারমশাইয়ের ক্লাসে অঙ্ক শিখতে শিখেছে দেশপ্রেম, শিখেছে প্রতিরোধ, শিখেছে প্রতিঘাত। তারা কি ধরনের লড়াই করেছিল ইতিহাসে স্থান করে নিয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, এরা সবাই কিন্তু কেউ ফুল হাতে নিয়ে লড়াই করেনি, কারণ আমি যাদের বিরুদ্ধে লড়াই করব তারা নিশ্চিন্তে আছে যে এই গদিটা তাদের টিকিয়ে রাখার জন্য তারা একটা লেয়ারে রেখেছে পুলিশ, আরেকটা লেয়ারে রেখেছে তাদের লুম্পেন ক্যাটেগরি এবং কিছু বুদ্ধিজীবী লুম্পেন ক্যাটেগরি, সবার হাতে তারা নিশ্চিন্তে গোলা বারুদ তুলে দিয়েছে। কঠিন লড়াই, কিন্তু আগে বুঝতে হবে। নেপালের ছেলেরা যদি বুঝে থাকে, অল্প দিনে বুঝে, বেশ লম্বা নিশ্চয়ই নিজেদের মধ্যে কথা চালাচালি করেছিল ওই সোশ্যাল মিডিয়ায়, তার জন্যই সোশ্যাল মিডিয়াটা বন্ধ করেছিল নিশ্চিত। আমরা ভালো করে খবরগুলো তো পাচ্ছি না, যেটুকু পাচ্ছি নেপালে এখানে দারোয়ান আছে, এখানে ড্রাইভার আছেন, তাদের সঙ্গে কথা বলে বলে আমি বুঝেছি জিনিসটা, যে অফুরন্ত অসম্ভব দুর্নীতি আর সাংঘাতিক সম্পদের অসম বন্টন, যেটা আমাদের দেশে আমরা চোখের সামনে দেখছি। আমাদের দেশটা অনেক বড়, তো তাই কমপ্লেক্সিটি অনেক বেশি। এইখান থেকে কিন্তু তাদের এই প্রতিবাদ শুরু হয়। এই যে সংবিধানের কথা বলছিল আগের বক্তা, একদম ঠিক কথাগুলো বলেছে। কিন্তু সংবিধান যদি মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা যদি আমরা একটু উল্টে পাল্টে পড়ি, প্রত্যেকটা বইয়ের পাতার প্রথম দিকে ছাপা আছে টেক্সট বুকের, দেখা যাবে একদম উচিত কথাগুলো নাগরিক অধিকারের কথা উনি বলে গেছেন। উনি বলেছেন বাক স্বাধীনতার কথা, উনি বলেছেন প্রতিটি মানুষের নাগরিক অধিকারের কথা, জাতপাত সমস্ত কিছুর বিরুদ্ধে ওনার বক্তব্য। মিনিমাম যেটুকু মানুষের যা কিছু নাগরিক অধিকার তার পাওয়ার কথা উনি বলেছেন। আর সংবিধানকে শপথ করে যারা আজ ক্ষমতায় আছেন, আমি বলবো তারা সব থেকে বড় অসাংবিধানিক, তারাই সব থেকে বেশি সংবিধানকে অমান্য করছে। বরং উল্টো দিকে আজকে যারা প্রতিবাদ করছে, যারা ন্যায়কে প্রতিষ্ঠা করতেছে, তারাই সাংবিধানিক, তারাই সংবিধান মানছে, এটা বুঝতে হবে। কিন্তু আমার মনে পড়ে একটা কোথাও আমি পড়েছিলাম যে আমাদের বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, খুব দুঃখ করে বলেছিলেন, অনেকদিন পর উনি বুঝতে পেরেছিলেন যে ওনার এই সংবিধানটা কিন্তু প্রয়োগ হবে না, কারণ ক্ষমতা হস্তান্তর হয়েছে, এটা প্রয়োগ হবে না। তখন উনি বলেছিলেন যে কোনোদিন যদি কেউ সুযোগ পায় এই সংবিধানটাকে পোড়াতে, তাহলে সবার আগে এগিয়ে যাব আমি স্বয়ং। কি সাংঘাতিক দুঃখের সঙ্গে এই কথাটা উনি বলেছিলেন, মারাত্মক কথা। কিন্তু এটা উনি নিজে ফিল করেছিলেন যে এই সংবিধানটা প্রয়োগ হচ্ছে না। তাই সংবিধানের ছত্রে ছত্রে যা লেখা আছে, আমাদের যদি একটা আমরা মুক্ত ভারতবর্ষ তৈরি করতে পারি, যেখানে সবাই আমরা আনন্দে থাকবো নাগরিক অধিকারে, সেদিন কিন্তু এই সংবিধানটাই আমাদের কাজে লেগে যাবে, নতুন করে সংবিধান লেখার প্রয়োজন নেই। কারণ সংবিধান বিরোধী কাজ করে যারা সংবিধানের নামে শপথ নেয় তারাই। আমি এই ডাক্তারদের মুভমেন্টের, এই দুর্নীতির বিরুদ্ধে যে শহীদ হয়ে যাওয়া মেয়েটির নামে শপথ করে আমি সমস্ত ডাক্তারদের বলবো যে আমি আমার সমগ্র সত্তা দিয়ে আমার সমস্ত ছাত্রছাত্রীদের কাছেও এই আন্দোলনকে আমি পৌঁছে দিয়েছি, আমি তোমাদের পাশে আছি। এবং আগামী দিনে মনে রেখো একটাই কথা বলবো, যে যেটা খুব জোরালোভাবে বলেছিলেন কবি নবারুণ ভট্টাচার্য, নিশ্চয়ই অনেকের পড়া, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এ জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, আমরা আমাদের দেশকে ফিরে কেড়ে নেবই। ধন্যবাদ।